আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ইতিমধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিয়ে এসেছো। আমরা অলরেডি কিছু প্রশ্ন নিয়ে ধারণা নিয়েছি তোমাদের কাছ থেকে। তো বরাবর যেটা হয়, কিছু বোর্ডে একটু কঠিন প্রশ্ন হয়, কিছু বোর্ডে একটু সহজ প্রশ্ন হয়। এটা কিন্তু প্রতি বছরেরই ঘটনা, সো এটাতে হতাশ হওয়ারও কিছু নাই, আবার খুব বেশি খুশি হওয়ারও কিছু নাই যাদের বোর্ডে সহজ কোশ্চেন হয়েছে। কারণ ফিজিক্স সেকেন্ড পেপারে দেখবা ঠিক অপোজিট ঘটনাটা ঘটে। যেই বোর্ডে আজকে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমাদের বোর্ডটাতে একটু ফিজিক্স প্রশ্নটা বেশি কঠিন হয়েছে, তোমরা দেখবা ফিজিক্স সেকেন্ড পেপারে যে তোমাদেরটাই সহজ হচ্ছে। ব্যাক টু ব্যাক দুইটা পেপারে একই বোর্ডে কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আসে না নর্মালি। তো তোমাদের যদি কারো আজকে কোনো কারণে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা খারাপও হয়ে থাকে, চিন্তার একদম কারণ নাই, কারণ ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামটা কিন্তু তোমার হাতে আছে। আর ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়েই কিন্তু তোমার গ্রেডিং বলো, তারপরে বিভিন্ন অ্যাডমিশনের ক্রাইটেরিয়াতে যে মার্কস চাওয়া বলো, সবগুলো কিন্তু দুইটা পেপার মিলেই হয়। মানে এমন না যে ফার্স্ট পেপারের একটু খারাপ হইলো, সেকেন্ড পেপার দিয়ে তুমি এটা কাভার আপ দিতে পারবা না, সেকেন্ড পেপারও এটা কাভার করে ফেলতে পারবা। আর ফিজিক্স সেকেন্ড পেপারের ভালো দিক হইলো, ফিজিক্স সেকেন্ড পেপারের প্রশ্নগুলো কিন্তু ফার্স্ট পেপারের তুলনায় তুলনামূলক কম ক্রিয়েটিভ হয়। অর্থাৎ তুমি দেখবা যে প্রায় টেমপ্লেট টাইপের প্রশ্নগুলাই, স্পেশালি আমাদের ক্লাসগুলো, অপূর্ব দাদার ক্লাস, মাসুর ভাইয়ের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, সমূহ সম্ভাবনা আছে তোমরা অনেক কিছু একদম সরাসরি কমন পেয়ে যাবা। ফিজিক্স সেকেন্ড পেপার মার্কস তোলাটা তুলনামূলক বেশি সহজ। ফিজিক্স ফার্স্ট পেপারে তো কিছু ক্রিটিক্যাল কোশ্চেন হয়, কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয়। ফিজিক্স সেকেন্ড পেপারে কিন্তু এই সুযোগগুলো নাই। যেমন থার্মোডাইনামিক্সে কার্ন ইঞ্জিন থেকে প্রশ্ন আসলে তোমার কি আসবে, এই তাপ নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকবে, উচ্চ তাপমাত্রার তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকবে, কর্মদক্ষতা, এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু দেখবা ঘুরাই ফিরাই আসতেছে। খুব বেশি কঠিন করার এখানে সুযোগ নাই আসলে। তো আমি আজকে কম কথা বলবো, অপূর্ব দাদা আমাদের সাথে খুব কম মুহূর্ত আছে যে লাইভে যুক্ত হতে পারেন। তো অপূর্ব দাদা আমাদের সাথে আছে, তো অপূর্ব দাদার কাছেই প্রথমে চলে যাব। দাদা যদি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন, দাদা মাইক। আচ্ছা আচ্ছা, তোমরা আজকে যারা পরীক্ষা দিলা, ফার্স্ট পার্টি পরীক্ষা যারা দিছো, তো আমি দেখলাম তোমাদের কমেন্টগুলো দেখলাম। তো কিছু বোর্ডে সহজ কোশ্চেন এবং কিছু বোর্ডে কেউ কেউ বলতেছে একটু কঠিন কোশ্চেন হয়েছে, বিশেষ করে এমসিকিউটা অনেকে বলতেছে একটু কঠিন কোশ্চেন হয়েছে। তো সেকেন্ড পার্টে যে যাদের আর কি আজকের পরীক্ষাটা মন মতো হয় নাই, সেকেন্ড পার্টে পরীক্ষাটা ভালোভাবে দিবা। তোমাদের ওই যে অপার যেটা বললো যে তোমাদের দেখবা যে সামঞ্জস্যই থাকবে, দুইটা পার্ট মিলায় প্রত্যেকটা বোর্ডে মোটামুটি সামঞ্জস্যই থাকবে। কোনো বোর্ডে আসলে দুইটা পার্টে যে খুব সহজ হচ্ছে, আবার কোনো বোর্ডে দুইটা পার্টে যে খুব কঠিন হচ্ছে, এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো এখন সেকেন্ড পার্টের জন্য এখন থেকে আর কি রিভিশন তোমরা দিবা, তোমরা যা পড়ছো সেই জিনিসগুলো খুব ভালো করে রিভিশন দিবা, পড়াশোনাটাকে গুছাই নিয়ে আসবা। তো সেকেন্ড পার্টে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে সৃজনশীল প্রশ্ন, মানে বোর্ড পরীক্ষার জন্য বা সৃজনশীল প্রশ্নের জন্য যদি আমি কথা বলি, তাহলে সেখানে ঘোরানো পেঁচানোর সম্ভাবনা খুবই কম। যেমন স্থির তড়িৎ বলো বা চলতড়িৎ বলো, বা সেকেন্ড পার্টে লাস্টের দিকের যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি কঠিন কোশ্চেন করা আসলে সম্ভব হয় না। তোমার পরমাণুর মডেল, তারপরে আধুনিক পদার্থবিদ্যা, সেমিকন্ডাক্টর, এইখান থেকে দেখবা সব বোর্ডেই কিন্তু একই টাইপের বা একই ধাঁচের কোশ্চেনগুলো আসে। কারণ এখান থেকে খুব বেশি ঘুরাই পেঁচাই দেওয়া আসলে টিচারের জন্য কষ্টকর হয়। আমরা যখন ধরো যে পরীক্ষা টরীক্ষা তোমাদের নিই, তখন আমরা যখন কোশ্চেন করতে যাই, তখন আমরা যখন চেষ্টা করি যে একটু কঠিন কোশ্চেন করব, এই অধ্যায়গুলোতে কিন্তু আসলে কঠিন কোশ্চেন করে উঠতে পারি না। তো এই অধ্যায়গুলো খুব ভালো করে একটু দেখে যাবা। বোর্ডের যে কোশ্চেনগুলো তোমরা বিগত বছর অলরেডি অ্যানালাইসিস করছো, সেইগুলো আরেকটু ভালো করে অ্যানালাইসিস করে সেই মোতাবেক একটু প্রিপারেশন নিয়ে যাবা। দেখবা সব কিছুই পড়ানোর ভিতর থেকে, খাতার ভিতর থেকে যা তোমাদের এফআরবি ব্যাচে আমরা পড়াইছি বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ধরে এত কিছু পড়াইছি, তো এই পড়ানোর জিনিসগুলোর মধ্যে আসবে। আর বোর্ড পরীক্ষার জন্য তোমাদের এফআরবি ব্যাচে বিশেষ করে যে জিনিসগুলো আমরা পড়াইছি, বেশি গুরুত্ব সহকারে যে জিনিসগুলো পড়াইছি, তার উপর হচ্ছে বেশি করে জোর দিবা। তো আমি যদি এভাবে কয়েকটা অধ্যায়ের একটু কথা বলি, যেমন ধরো যে স্থির তড়িৎ অধ্যায় থেকে ধরো অনেক টপিক আছে, তড়িৎ দ্বিমেরু, তারপরে তড়িৎ বিভব, তারপরে ধারক। আচ্ছা আমরা একটু বোর্ডে দেখাই। হ্যাঁ, এই যে স্থির তড়িৎ। তো দেখো স্থির তড়িৎ, এখানে এই যে টপিকগুলো লেখা আছে, কুলম্বের সূত্র ক্ষেত্র, তারপরে বিন্দু চার্জের তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, আর হচ্ছে ধারক। তো ধারকের ক্ষেত্রে ধারকের সমবায়, ধারকের সঞ্চিত শক্তি, সব মিলে একসাথে হচ্ছে ধারক। তো এই হচ্ছে স্থির তড়িৎ অধ্যায়ের মূলত টপিকগুলা। তো এই টপিকগুলোর মধ্যে থেকে দেখবা কোশ্চেন আসছে। তো তার মধ্যে দেখবা তড়িৎ দ্বিমেরু থেকে কোশ্চেন আসছে সবচেয়ে কম, তড়িৎ দ্বিমেরু থেকে। আর সবচেয়ে বেশি কোশ্চেন আসছে হচ্ছে ধারক থেকে। ধারক থেকে সবচেয়ে, মানে আমরা যদি এই 16 থেকে 23 সাল পর্যন্ত অ্যানালাইসিস করি, তো ধারক থেকে কোশ্চেন আসছে টোটাল 30টা।
তাহলে বুঝতেই পারতেছো স্থির তড়িৎ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা। তার মানে তুমি স্থির তড়িৎ অধ্যায়ের কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে কোন জিনিসটাকে আগে তুমি দেখবা, আগে তুমি শেষ করবা, সেটা তুমি অ্যানালাইসিস করে কিন্তু বুঝে যাচ্ছ। তো এই যে শীটটা, এই শীটে দেখবা আমরা তোমাদের যে শীটটা দিয়ে দিচ্ছি, এই শীটে আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমাদের আর কষ্ট করে এখন আর অ্যানালাইসিস করার দরকার নেই। তুমি এখন এই ছকটা দেখে যে টপিকগুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন তড়িৎ থেকে বেশি কোশ্চেন আসছে হচ্ছে ধারক থেকে এবং তড়িৎ বিভব থেকে। তড়িৎ বিভব আর ধারক, তাই না? হ্যাঁ, তড়িৎ বিভব থেকে 28টা কোশ্চেন আসছে আর ধারক থেকে 30টা কোশ্চেন আসছে। তাহলে এই দুটো টপিক কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এই দুইটা টপিকের উপরে তুমি কিন্তু বেশি জোর দিবা। বিশেষ করে ধারকের সমবায়, তারপরে দুইটা পাতের মাঝখানে কোনো ডাইইলেকট্রিক থাকলে ধারকত্ব আমরা কিভাবে হিসাব নিকাশ করি, তো এই যে কনসেপ্ট গুলো আছে বা এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো একটু বেশ ভালো করে দেখবা। দেখলে মোটামুটি তোমাদের স্থির তড়িৎ কভার হয়ে যাবে। আর এখানে দেখবা স্থির তড়িতের 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো 2 মার্কের কোশ্চেনগুলো মুখস্থ করার তো আসলে দরকার নেই, জাস্ট কনসেপ্টটুকু বুঝবা, মূল কথাটুকু, ক্রিম কথাটুকু কোনটা সেইটুকু একটু মাথায় রাখবা, আর তারপরে এর আগে কিছু পরে কিছু দিয়ে কোশ্চেনের সাইজটাকে, মানে উত্তরের সাইজটাকে একটু বড় বানাবা। আর 1 মার্কের প্রশ্নগুলো এগুলো তোমরা বেশি গুরুত্ব দাও না, বিশেষ করে ক আর খ সবচেয়ে কম গুরুত্ব দাও গ আর ঘয়ে গুরুত্ব দিতে গিয়ে। তো ক আর খটা একটু দেখবা প্রত্যেকটা অধ্যায় থেকে ক আর খতে, অর্থাৎ জ্ঞান আর অনুধাবনে যে কোশ্চেনগুলো আসতে পারে, আমরা মোটামুটি মানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোকে চেষ্টা করছি এখানে এক জায়গায় করে দেওয়ার। তো এইগুলো একটু হ্যাঁ টাইপ ভিত্তিকভাবে এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করছি। তো এইগুলো একটু দেখে যাবা খুব ভালো করে, এই জিনিসগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? এরপরে হ্যাঁ, আর লাস্টের দিকে এমসিকিউ দিয়ে রাখছি আমরা। এই এমসিকিউগুলো লাস্টের দিকে দেখবা, এই যে এখানে বোর্ডের এমসিকিউগুলো বা টাইপ ভিত্তিকভাবে এমসিকিউগুলো দেওয়া আছে। দেখো তড়িৎ প্রাবল্য, দেন সেই টাইপের যে এমসিকিউগুলো আছে সেইগুলো দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা টাইপ ভিত্তিকভাবে দেওয়া আছে। যেমন তড়িৎ বিভব, তার যে টাইপ ভিত্তিকভাবে এমসিকিউগুলো আছে সেগুলো এই প্র্যাকটিস শিটগুলোতে এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো একটু দেখবা। আর খুব বেশি মানে করো যে যাতে প্যারা খাইতে না হয়, এই কারণে আমরা উত্তরও দিয়ে দিচ্ছি লাস্টের দিকে, যে এখানে লাস্টের দিকে উত্তরটাও দেওয়া আছে। এই যে হ্যাঁ হ্যাঁ অনেক এমসিকিউ আছে। এই যে লাস্টের দিকে এখানে উত্তরগুলো দেওয়া আছে, কই এই যে লাস্টের দিকে এখানে উত্তরগুলোও দেওয়া আছে। তো এইগুলো একটু দেখে যাবা, প্রত্যেকটা অধ্যায় এভাবেই সাজানো আছে, ঠিক আছে? তারপর ধরো এই যে চলতড়িৎ, এই যে চলতড়িৎ অধ্যায় থেকে দেখো যে টপিকগুলো আছে, এই যে চলতড়িৎ অধ্যায়ে যে টপিকগুলো আছে সেই টপিকের কোশ্চেনগুলো, মানে প্রত্যেক টপিক থেকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে সেইগুলো লেখা আছে। তো আমি চলতড়িতের থেকে যদি বলি তাহলে তড়িৎ শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি, ক্ষমতার হিসাব, তারপরে বিদ্যুৎ বিলের হিসাব, এই সংক্রান্ত যে লাস্টের দিকে যে টপিকগুলো আছে, তো এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি আছে। এই যে জুলের তাপীয় ক্রিয়া, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, এখান থেকে দেখো 23টা কোশ্চেন আসছে। এই কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে এখান থেকে তুমি পাবা 23টা কোশ্চেন। তাহলে এই টপিকটা বেশ গুরুত্ব সহকারে দেখবা। তারপরে হচ্ছে কারশফের সূত্র, কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ নীতি, এই চলতড়িৎ অধ্যায়ের প্রাণী হচ্ছে এগুলা, কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ। তো এগুলো একটু দেখে যাবা, দেখো 10টা করে কোশ্চেন আসছে। তাহলে এইগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দিবা। তারপরে আরেকটা হচ্ছে রোধের সমবায়, রোধের সমবায় থেকে দেখো 18টা কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মানে কারেন্ট ডিভাইডার আর কি, সহজ কথা, ওটা ওই মানে তুল্য রোধের মধ্যে বা কেসিএল কেভিএলের মধ্যে ফেলা যায় আসলে। তো এই টপিকগুলো চলতড়িৎ অধ্যায়ে আসলে আলাদা করে কোনো টপিক ভাগ করা যায় না, কারণ একটা সার্কিট তুমি কারশফ দিয়েও সলভ করতে পারো, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার দিয়েও সলভ করতে পারো, আবার ওহমের সূত্র খাড়ায় তুমি সলভ করতে পারো। এই কারণে মানে কোনো একটা সার্কিটকে এটা যে আসলে কোন টপিকের অন্তর্ভুক্ত এইভাবে আসলে ভাগ করা যায় না, বিশেষ করে চলতড়িতে। তো চলতড়িৎ অধ্যায়ে দেখবা ঠিক একইভাবে সাজানো আছে। তাহলে তুমি এখন কোশ্চেনের মানে প্রায়োরিটি বুঝে, কোন টাইপের কোশ্চেনের প্রায়োরিটি বেশি এটা বুঝে তুমি কিন্তু একটু বেশ ভালো করে এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে সবই তোমাদের পড়া আছে, জাস্ট এখন খালি রিভিশন দিয়ে যেতে হবে। কি ক্লিয়ার? তো তারপরে বাকি অধ্যায়গুলো একটু তোমাদের মাস্টার ভাইয়া বুঝাই দিক, ঠিক আছে? ওকে, সো আমরা একদম ফিজিক্স ফার্স্ট পেপারের দিন যেভাবে করে তোমাদেরকে গুছিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে করেই আমাদের সেকেন্ড পার্টটাও গুছানো আছে। এই ড্রাইভের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, এবং যদি ইউটিউবে দেখো তাহলে সেখানকার ডিসক্রিপশনেও থাকবে। তো আমাদের এখানে তুমি দেখবা যে প্রথমে হচ্ছে প্র্যাকটিস শিটগুলো দেওয়া আছে। প্র্যাকটিস শিটগুলোর মধ্যে যেটা অপূর্ব ভাই একটু আগে বললেন তোমাদের সবাইকে, যে আমাদের প্রথমে কিন্তু আগে ট্রেন্ড অ্যানালাইসিস করা, ট্রেন্ড অ্যানালাইসিস থেকে সবার আগে কিন্তু ওই টপিকগুলো থেকে সিকিউগুলো আগে প্র্যাকটিস করবা। তারপরে ক খ এর জন্য এই জিনিসগুলো একবার করে রিডিং পড়ে যাবা। এবং এমসিকিউতে তোমরা আসলে ভয় পাচ্ছ, এমসিকিউটা নিয়ে অনেকের ঝামেলা হচ্ছে। এমসিকিউ এর জন্য বলবো এই প্র্যাকটিস শিটের যে এমসিকিউগুলো আছে এগুলো যদি ভালোভাবে সলভ করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ এমসিকিউ এর প্রিপারেশনটা 100% থাকবে। আর যাদের ফার্স্ট পেপারে এমসিকিউতে কিছুটা ঝামেলা হয়েছে বলে বলছো, তোমাদেরকে বলে রাখি, দেখো 25টা প্রশ্ন আসছে, সাপোজ 5টা ভুলে যাও, 5টা ভুল গেছে, তাহলে থাকে কত? 20। তাহলে 100-র মধ্যে 95-এর জন্য যে অ্যান্সার সেগুলো কিন্তু করে আসা হয়েছে।
এটার জন্য দেখো এমসিকিউতে যেহেতু আসলে ভরসা থাকে না, অনেক সময় প্রশ্ন অতিরিক্ত কঠিন করে ফেলতে পারে, সেটার জন্য আসলে ফোকাসটা রাখা উচিত সিকিউতে। তো সিকিউতে যাতে করে এক নাম্বারও মানে মিস না যায়, এটার প্রতি খেয়াল রেখো যে সিকিউতে যেগুলো অ্যান্সার করছো সেগুলো যাতে ক খ গ ঘ সবগুলাই যাতে করে তোমার পারার মধ্যে থাকে, আয়ত্তের মধ্যে থাকে, সেইগুলার চেষ্টা করবা। আর এর আগের দিন যেই এক্সামের স্ট্র্যাটেজি বলছিলাম সেইভাবে করে যদি তুমি সিকিউটা প্র্যাকটিস করতে পারো বা সিকিউটা শুরু করতে পারো, এমসিকিউটা শুরু করতে পারো, তাহলে কিন্তু দেখবা যে হাতে অনেক সময় পাচ্ছ এবং একইভাবে যেগুলা কঠিন প্রশ্ন সেগুলাতে চিন্তা করার একটা সুযোগ থাকবে। হ্যাঁ, তো আমি একটু দেখাই দিই আমাদের হচ্ছে এই অল ইন ওয়ান শিটগুলোর মধ্যে কি আছে। এই যে কলামটা দেখছো এখানে তো আমাদের সবগুলো প্র্যাকটিস শিট দেওয়া, এরপরে আছে হচ্ছে ক্লাসের লেকচার স্লাইড। এগুলা কি? এগুলা হচ্ছে আমরা এফআরবি 24-এ আমাদের হাতে লেখা যে স্লাইড, অপূর্ব ধরো কোনো একটা চ্যাপ্টারের উপর 3-4টা ক্লাস নিচ্ছে, সেই ক্লাসগুলো সবগুলোর স্লাইডগুলো একটা পিডিএফ ফরম্যাটে এখানে রাখা আছে। তো এখানে এফআরবি সবগুলা লেকচার শিট আছে। এটা তোমার ধরো যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি খুব অল্প সময়ের মধ্যে একটু দেখে যেতে চাও, কী কী টপিকগুলো আছে, বা একবার রিভাইজ দিতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে এটা অনেক হেল্প করবে। আর এরপরে আসলে কিছু ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু ক্লাসগুলো আসলে এখন এই মুহূর্তে করার জন্য রিকমেন্ডেড না কখনোই, কারণ ক্লাসের তো আসলে টাইম বেশি থাকবে। এজন্যে বলবো যে আসলে প্রথমে আগে তুমি যদি একান্তই মনে হয় এরকম যে ভাই আমি একটা চ্যাপ্টার ভালো মতন পড়ছি, কিন্তু আমার হচ্ছে ভৌতালোক বিজ্ঞানের সিকিউতে একটু সমস্যা হয়, বা আমার হলো স্থির তড়িতে সিকিউতে একটু সমস্যা হয়, বা এমসিকিউতে একটু সমস্যা হয়, সেটার কারণে সিকিউ এর কিছু ক্লাস এখানে আছে, চাইলে দেখতে পারো। ওই ক্লাসের পিডিএফগুলো এখানে দেওয়া আছে, এবং একই সাথে আমাদের এমসিকিউ কিছু ক্লাস আছে, এমসিকিউ এর এখানে পিডিএফগুলোও দেওয়া আছে। হ্যাঁ, এবং আমার চ্যানেলে তোমরা দেখবা যে কিছু ওয়ান শট ক্লাসও আপলোড দেওয়া আছে, ওইগুলো এখানে লিঙ্কটাই চ্যানেলের মধ্যে গেলেই পাবা। তো এভাবে করে প্রিপারেশনগুলো নাও। অপার তোমাদেরকে একটু ওই জিনিসটা বলে দিবে যে কিভাবে করে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়লে ভালো, এবং আসলে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত। আমাদের সামনে যেহেতু 2 দিন ছুটি আছে, আমাদের আজকে বৃহস্পতিবার গেল, শুক্র শনি 2 দিন বন্ধ, এই 2 দিন বন্ধটা আসলে কিভাবে কাজে লাগানো উচিত অপার? থ্যাংক ইউ ভাইয়া। তো তোমাদের অনেক ক্ষেত্রেই ভাবনা থাকে যে ফিজিক্স সেকেন্ড পেপারে তো ভাইয়া বিশেষ করে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা অনেকেই বাদ দাও, মানে অনেকেরই কিছু চ্যাপ্টার বাদ থাকে। তারা এখন ভাবতেছো যে আমি কি করব, আমি কি এখন এই চ্যাপ্টারটা পড়া শুরু করবো কিনা। তো প্রথমে আমি একটু আমার একটা ধারণা বলি, আমাদের একটা ধারণা যে এই যে তোমাদের চ্যাপ্টার আছে টোটাল কয়টা, 7টা, তাই না? তো এই 7টা চ্যাপ্টার যেটা আছে, এই 7টা চ্যাপ্টারের থার্মোডাইনামিক্স তাপ নিয়ে একমাত্র চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারে, মানে ফিজিক্সে ওভারঅল। দ্যাট মিনস এটা থেকে প্রশ্ন আসবেই, একটা তো আসবে শিওর, 2টাও আসতে পারে। হ্যাঁ, মানে এটা থেকে 1 বা 2টা সৃজনশীল হওয়ার চান্স আছে। তুমি কিন্তু এই জিনিসগুলা হচ্ছে নিজে, আমি একটু লিখে দিই পেনটা দিয়ে। তো মোটামুটি এটা থেকে তোমার 1 বা 2টা সৃজনশীল হওয়ার চান্স আছে। এটা থেকে আমি বলবো যে একটা আপাতত লিখে রাখো, 1টা 2টাও হতে পারে। আমি কিন্তু বলতেছি না যে এইটাই ফাইনাল, হ্যাঁ, এটা কিন্তু এক এক বোর্ড ওয়াইজ আলাদা হতে পারে, বাট আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কয়েকটা নাম্বারস তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা থেকে 1টা বা 2টা হওয়ার চান্স আছে। আবার ফিজিক্যাল অপটিক্স, এটা থেকে একটাই হওয়ার সুযোগ বেশি, একটাই হওয়ার চান্স বেশি। আর মডার্ন ফিজিক্স থেকে নর্মালি একটা আসে, বাট কোনো কোনো বোর্ডে মাঝে মাঝে 2টাও আমরা দেখি দিয়ে দেয়। আপাতত ধরো একটাই হলো, হ্যাঁ, তাহলে কয়টা হলো দেখো। তোমরা যদি কেউ থার্মোডাইনামিক্স পড়ো, সে কিন্তু 1 বা 2টা মানে পেয়ে যাচ্ছ। স্ট্যাটিক বা ধরো এইটা তো পড়বাই মাস্ট, এটা তো পড়বাই, তো এই 2টাতেই কিন্তু 4টা সৃজনশীল অলমোস্ট দিয়ে ফেলতে পারতেছো। তোমার দিতে হবে টোটাল 5টা। এর মধ্যে মডার্ন ফিজিক্সটাও দিতে পারো বা ফিজিক্যাল অপটিক্সটাও দিতে পারো। আমার সাজেশন থাকবে ফিজিক্যাল অপটিক্সটা কিন্তু অনেকেই ভয় পাও, অনেকেই ভাবো যে ফিজিক্যাল অপটিক্স মানে কঠিন একটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কম সময় লাগবে হচ্ছে ফিজিক্যাল অপটিক্সে। মানে তোমার কয়েকটা জিনিসই আছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার কয়েকটা জিনিস আছে, অপবর্তনের কয়েকটা সূত্র আছে, দ্যাটস ইট। ফিজিক্যাল অপটিক্স তোমার রিভিশন দিতে 2 ঘন্টার বেশি লাগা উচিত না, 2 ঘন্টার মধ্যে বা 2.5 ঘন্টার মধ্যেই তুমি অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারবা। আর আরেকটা জিনিস, যদি কেউ মানে চিন্তা করো যে না সিকিউর ক্ষেত্রে আমি শিওর শর্ট কিছু করবো, আমি থার্মোডাইনামিক্সের কথা বললাম, স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা বললাম, ফিজিক্যাল অপটিক্সের কথা বললাম, তার পরবর্তীতে যদি আমি নিচে যাই, এই চ্যাপ্টারটা কিন্তু বেশ মজার একটা চ্যাপ্টার, অ্যান্ড ভালো লাগতো আর কি। মানে এটাতে তুমি পরীক্ষা হলে করেই বুঝবা যে হয়ে গেছে বা হচ্ছে নাম্বারসগুলা। তো এইটাকেও আমি বলবো যে তোমার টার্গেটে রাখতে পারো, এই জিনিসটাকেও তুমি তোমার টার্গেটে রেখে দিতে পারো।
তো যেটা বলতেছিলাম যে এই কয়েকটা চ্যাপ্টার আমি বলবো যারা হচ্ছে একবারই ফাঁকিবাজ, মানে যারা হচ্ছে আগে সেরকম পড়তে পারো নাই তাদের জন্য। কিন্তু তোমার যদি সুযোগ থাকে, সম্ভাবনা থাকে যে না আমার 100 পাওয়ার সম্ভাবনা বা 100%-এর অ্যাটেম্প নিতে চাও, হতে পারে না ফিজিক্স ফার্স্ট পেপার কোনো কারণে খারাপ হয়েছে, তোমার এটাতে 100% পাইলে বা ওই লেভেলের মার্কস পাইলে তোমার জন্য সুবিধা, তাহলে কিন্তু ভাইয়া এমসিকিউর জন্য অ্যাকচুয়ালি সবগুলো চ্যাপ্টারই কিন্তু রিকমেন্ডেড, কোনো চ্যাপ্টারই কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই। এগুলো বললাম আগে, ধরো আজকের দিনে তোমরা যদি পড়ে ফেলতে চাও তাহলে কোনগুলো পড়তে পারো ইম্পর্টেন্স ওয়াইজ, থার্মোডাইনামিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ফিজিক্যাল অপটিক্স এবং অ্যাটমিক মডেল। হয়তো তুমি সবগুলো না পারলেও অ্যাটলিস্ট 3টা এটার মধ্যে পড়ে ফেলবা। কালকে একদম 12টা বাজার আগেই, দুপুর 12টা বাজার আগেই বা বিকাল হওয়ার আগেই তুমি এই অ্যাটমিক মডেলটাও পড়ে ফেলবা। তারপরে ধরো তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেখলা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটু বড়, মানে তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারগুলো সবাইকে একটু বড় এবং একটু সময় নিয়ে পড়তে হবে। তো এরপরে ধরো তুমি ধাপে ধাপে বাকিগুলো দেখবা। এবং মডার্ন ফিজিক্সের ক্ষেত্রেও আমি বলি, মডার্ন ফিজিক্সে যদি একান্তই কম সময় পাও, মানে লাস্ট মোমেন্টে চলে আসছো, আমার রিভিশন দেওয়ার একদম সময় পাচ্ছি না, কি করব, তাহলে ওই যে 3টা জিনিস আছে, দৈর্ঘ্য, কাল এবং ভর, এই 3টা জিনিসের যে সময়ের আপেক্ষিকতা, এই জিনিসগুলো পড়বা এবং শক্তি রিলেটেড কিছু সূত্র আছে এগুলো পড়ে যাবা। এই কয়েকটা জিনিস পড়লেই কিন্তু হয়ে যায়। মেজরিটি যে ভুলটা করে যে এই আধুনিক পদার্থবিজ্ঞান এগুলো পড়ার সময় বইটা খুলে মাইকেলসন মোল্ডের এক্সপেরিমেন্টে সে পেজ না পাল্টায় ওইটাও পড়া শুরু করে দেয়, ভাবে যে এখান থেকেও আসবে। এই জিনিসগুলো করা যাবে না। আমরা কিন্তু ক্লাসে পড়ানোর সময় ইম্পর্টেন্স ওয়াইজই পড়াইছি এবং অপূর্ব দাদা দেখাইলি যে আমার মাসুর ভাই এখানে সুন্দর করে সবগুলো কিন্তু প্র্যাকটিস শিট রেডি করে দিয়ে আছে। আমরা প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখাচ্ছি না, তোমরা এই লিঙ্কটা অলরেডি পেয়ে যাবা। এই লিঙ্কটার মধ্যে গেলে তুমি কিন্তু টপিকগুলো দেখতে পাবা এবং ওই টপিকের কোনটা থেকে কয়টা প্রশ্ন আসে সেটা দেখতে পাবা। অবশ্যই একটা চ্যাপ্টার পড়ার আগে আমাদের পরামর্শ হচ্ছে এই শিটটাতে ঢুকে নিবা। এই শিটটাতে ঢুকে তারপরে তুমি এইটার যে উপরে যে সিকিউ ট্রেন্ড অ্যানালাইসিস যেটা আছে, এই সিকিউ ট্রেন্ড অ্যানালাইসিসটা তুমি দেখবা। তারপরে তুমি ধরো ওই চ্যাপ্টারটার গো থ্রু করলা, এবং ওই চ্যাপ্টারটা গো থ্রু করার ক্ষেত্রে বেস্ট উপকরণ কি হইতে পারে, আমার কাছে মনে হয় যে যারা আমাদের এফআরবি ব্যাচে ছিল তাদের জন্য বেস্ট ম্যাটেরিয়াল হলো, আমি বলবো ক্লাস লেকচার স্লাইডটা দিয়ে শুরু করতে পারো। তুমি যদি একটা নোট বানায় রাখো, অলরেডি বানানো থাকে খাতাটা, সেটা দিয়ে শুরু করবো। তাহলে ফার্স্ট স্টেপ ওই অ্যানালাইসিসটা দেখবা। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যানালাইসিসটা দেখবা যে কোন টপিকে কি কি আসছে। তারপরে হচ্ছে ক্লাস নোটটাতে চলে যাবে, যেমন এই যে অপূর্ব দাদা সুন্দর করে ক্লাস নোট করা আছে, আমাদের প্রত্যেকজন টিচারের এই ক্লাস নোটটা করা আছে, কিন্তু সবার জন্য ওপেন। কেউ যদি আমাদের এফআরবি ব্যাচে নাও থাকো, সেও কিন্তু এই সেই লিঙ্কগুলোতে যেতে পারবে। তো এই জিনিসটা দেখবা, নিজের নোট থাকলে ফাইন, ওইটা দেখবা। হ্যাঁ, তার পরবর্তীতে তুমি ধরো তোমার মানে সময় থাকা সাপেক্ষে বাকি জিনিসগুলো দেখবা। যেমন ধরো সিকিউ সলভের ক্ষেত্রেও মাসুর ভাই খুব সুন্দর করে ক্লাসও নিয়ে রাখছেন এবং পিডিএফটাও দিয়ে রাখছে। তো মাসুর ভাইও যেটা বললো যে ক্লাসগুলো কিন্তু এখন খুব বেশি করার সময় নাই এবং করাটা উচিতও হবে না, আমরা রিকমেন্ড করি না। যদিও তোমাদের পরীক্ষা হচ্ছে রবিবার, 2 দিন আছে, ফিজিক্স ফার্স্ট পেপার 1 দিন বেশি, তারপর আমি বলবো যে একান্ত ঠেকায় না পড়লে ক্লাস করা দরকার নাই। শুরু করবা, চেষ্টা করবা এই যে পিডিএফটা দিই, পিডিএফটার প্রশ্নটা আগে দেখে তুমি হাত দিয়ে ঢেকে রেখে তারপরে তুমি দেখবা ওইটা করতে পারো কিনা, নিজে একটু রাফ ভাবে। এমন না যে ডিটেলসে তোমার লেখার দরকার আছে, দেয়া আছে এখানে এইভাবে, এখন করার সময় নাই, করা দরকারও নাই। তুমি জাস্ট করতে পারতেছো কিনা, সূত্রটা ধরতে পারতেছো কিনা, অ্যান্সারটা এরকম আসবে, ক্যালকুলেটর হাতে নিয়ে এই জিনিসটাই জাস্ট প্র্যাকটিস করো, কারণ তোমার অনেকগুলো জিনিস আসলে দেখে যেতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে ভাইয়ার ক্লাস আছে, আচ্ছা পিডিএফগুলোও আছে, আবার আমরা যে প্র্যাকটিস শিট পিডিএফটা দিছি সেটাও আছে। তুমি যে আমাদের পরামর্শ হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে ছাড় দিও না, কারণ আজকে তুমি দেখো আজকে বেশিরভাগ বোর্ডে যে যশোর বোর্ড, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, তোমরা কিন্তু বেশিরভাগই খারাপ যাদের হয়েছে বলতেছো, বেশিরভাগেরই কিন্তু এমসিকিউতে খারাপ হয়েছে। ফিজিক্স সেকেন্ড পেপারেও কিন্তু এই কথাটা এরকমই থাকবে, সিকিউতে খারাপ হওয়ার সুযোগ খুবই কম, 8টা থেকে 5টা দিতে হয়। যদি 2টা সৃজনশীল প্রশ্ন কঠিনও আসে, তুমি অ্যাটেম্প না নিলেও এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউটা কিন্তু তোমার খারাপ হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। তো এমসিকিউটাতে আমি বলবো ভাইয়া কার্পণ্য করা যাবে না। আমরা যে এমসিকিউ শিটটা তোমাকে দিছি, সেই এমসিকিউ শিটটা ধরে তুমি সর্বোচ্চ লেভেলে প্র্যাকটিস করে যাবা, অ্যান্ড খুবই দ্রুত করতে হবে। একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারবে না। তোমার একটা না পারলেও ধরো সাপোজ তোমার কাছে মনে হচ্ছে এটা খুবই কঠিন, এটা আমার সম্ভব না, ওইটা এখন জোর করে আজকে পড়া দরকার নেই, ওইটা বাদ পরেরটাতে চলে যাবা। এইভাবে তুমি আমাদের যে দেয়া প্র্যাকটিস শিটের শেষে যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো যদি তুমি ধরে ধরে যাও, তাহলে তুমি দেখবা যে তোমার এমসিকিউ 100% ইনশাল্লাহ পারবা। তো এই শিটটা খুবই ইম্পর্টেন্ট শিট তোমাদের জন্য, স্পেশালি আজকে থেকে এটা অ্যানালাইসিস করতে যে যত বেশি ভালোভাবে পারবে সে তত বেশি মার্কস পাবে। আর যেহেতু সায়েন্সের প্রথম পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এখনই কিন্তু পরীক্ষা শুরু হয়েছে আর কি।
আর এই মানে কয়েকদিন পরে ধরো ফিজিক্স হয়ে যাবে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি হয়ে যাওয়ার পরে তখন কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে কেউ কথা বলবে না। আমি গতদিন দেখতে পাচ্ছিলাম যখন পোস্ট দিয়েছিলাম তোমাদেরকে নিয়ে ফিজিক্স নিয়ে, তখন বলতেছিল যে ভাইয়া বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো খারাপ হয়েছে। এইগুলো নিয়ে তুমি সায়েন্সেরটার মধ্যে যদি ইম্প্যাক্ট আসে যে ওইগুলো খারাপ হয়েছে দেখে এগুলো খারাপ হয়, এটা কিন্তু তোমার জন্য বিরাট লস। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিরই কিন্তু ফাইনালি মার্কস বলো বা বাকি সব কিছু বলো ওইগুলোই কিন্তু ক্যালকুলেটেড হয় বা ওইটাই কিন্তু কাউন্ট হয়। সো এখনো কিছুই হারায় নেই। যদি ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা খারাপও হয়ে যায়, কিছুই হারায় নেই লিটারেলি। ফিজিক্স সেকেন্ড পেপারে চেষ্টা করবে ওই ক্ষতটা পুষায় নেওয়া যায় যেন। আর বুয়েটে লাস্ট ইয়ারে আমরা যেটা দেখছি যে 90%-এর মতন যে মার্কসটা ওইটা কিন্তু লাগে না, একটু কম লাগছে। অ্যান্ড এই যে জিনিসটা আমার মনে হয় যে তোমাদের ব্যাচেও এই জিনিসটা বহাল থাকতে পারে। তো এখনই হাল ছেড়ে দেওয়ার মতন কিছুই আসলে ঘটে নেই। অনেকের কমেন্টে দেখতেছিলাম এরকম যে হাল ছেড়ে দিচ্ছ এখনই। তো আমি বলবো যাদের টার্গেট ধরো ইঞ্জিনিয়ারিং ছিল, যারা কোনো কারণে ফিজিক্সটার ফার্স্ট পেপারটা খারাপ দিছো, তারা এখনই ইঞ্জিনিয়ারিং থেকে আমি সুইচ করে আমি অন্যান্য টার্গেটে যাই। আমার মনে হয় না এখনই এই কলটা নেওয়ার সময় আসছে। ফিজিক্স সেকেন্ড পেপারটা আগে যথেষ্ট ভালো মতো দেওয়ার চেষ্টা করো, ক্ষতটা যেন পুষে যায়। বাকি আরো অনেকগুলো পরীক্ষা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে তুমি ওই সিদ্ধান্তগুলো আস্তে আস্তে নাও। ঠিক আছে? তো আমি মাসুর ভাইকে ডেকে নিব। মাসুর ভাই যদি স্টুডেন্টদের শেষ কিছু বলে দিতে। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে ফার্স্ট পেপার এক্সামের আগে একটা এক্সাম স্ট্র্যাটেজির কথা বলছিলাম, তো আজকে অনেকে ওইটা অ্যাপ্লাই করছে এবং বলছো যে ভাই ওইটা খুব ইফেক্টিভ ছিল। তো ওইটাই আমি যারা আজকে নতুন দেখছো তাদের জন্য আরেকবার রিক্যাপ করছি যে যখন তোমার হাতে যে সময়টা আছে, আমরা জানি যে আমাদের কিন্তু সিকিউতে টোটাল কয়টা অ্যান্সার করতে হয়? সিকিউতে টোটাল হচ্ছে 5টা অ্যান্সার করতে হয় 8টার মধ্যে, এবং আমাদের টোটাল সিকিউ এর জন্য টাইম থাকে কতক্ষণ? টাইম থাকে হচ্ছে আমাদের 2 ঘন্টা 35 মিনিট, অর্থাৎ 155 মিনিট করে সময় পাওয়া যায়। তো যেটা আগের দিনও বলছিলাম, খেয়াল রেখো যে তুমি যদি টার্গেট নাও যে ঠিক আছে তাহলে 5টা, তাহলে আমি যদি 31 মিনিট করে টাইম দেই তাহলেই তো সবগুলা ভালো মতন কাভার হয়ে যাচ্ছে। এরকম করতে গেলে কিন্তু দেখবা যদি 31 মিনিটে শেষ করার টার্গেট নাও, এটা শেষ করতে করতে তোমার 35-40 মিনিট লেগে যাবে। এবং প্রথমে আমরা যখন একটা প্রশ্ন প্রথমে অ্যান্সার করতে গিয়ে যখন খুব স্লো হয়ে যায় তখন কিন্তু বা সবার আগে দেখো আমরা প্রথমে কিন্তু ওই প্রশ্নগুলোই অ্যান্সার করি যেগুলো আমরা খুব ভালো পারি, এবং এটাই সবসময় করা উচিত। এবং সেইটা অ্যান্সার করতে গিয়ে যদি আমাদের 40-50 মিনিট লেগে যায়, একটা সহজ প্রশ্ন অ্যান্সার করতে যদি 40-50 মিনিট লেগে যায়, তখন কঠিন প্রশ্নগুলোতে কিন্তু তুমি আর চিন্তা করার কোনো সুযোগ পাবা না। তো এর জন্যে বলছিলাম যে অবশ্যই প্রথম 2টা প্রশ্ন, এই সময়টা তোমার জন্য পাওয়ার প্লের মতন কাজ করবে। যে প্রথম যে 40টা মিনিট সময়, প্রথম 40 মিনিটে চেষ্টা করবা 2টা সিকিউ, প্রথম 40 মিনিটে 2টা সিকিউ কভার করে ফেলার চেষ্টা করবা। এরপরে তুমি দেখবা এই 2টা সিকিউ যে 40 মিনিটে শেষ করার টার্গেট নিছো, তার মানে কি এক একটা সিকিউ 20 মিনিট করে, 20 মিনিট টার্গেট নিলে হয়তো বা 20 মিনিটে শেষ হবে না, কিন্তু 25 মিনিটে তো শেষ হবে। তো 25 মিনিটে যদি শেষ করার টার্গেট নাও তুমি, তারপরে হাতে দেখো কতখানি সময় থাকছে। 40 মিনিট যদি এখান থেকে বাদ দাও, আমি 45 মিনিট এখান থেকে বাদ দিলাম, তাহলে তখন 110 মিনিট হাতে তাও সময় থাকে। 110 মিনিট তুমি সময় পাচ্ছ 3টা সিকিউ অ্যান্সার করার জন্য। তাহলে দেখো 30 মিনিটের মতন কিন্তু সময় তোমার পরেরগুলোর জন্য থেকে যায়। 30 মিনিট না, আরও বেশি, 35 মিনিট করে দিলেও কিন্তু হাতে সময় থাকে। তো এটার জন্য বলবো যে প্রথমে যেই টাইমটা থাকবে ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। ওই সময় বেশিরভাগ স্টুডেন্টের হাতের লেখা খুব স্লো থাকে, এটা করা যাবে না। প্রথমে আমরা দেখবা প্রথম 8টা প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন থাকবেই যেগুলো তুমি ভালো মতন পারো, মানে একদম প্র্যাকটিস করতে করতে হেফজ হয়ে গেছে এরকম। তো ওই প্রশ্নগুলো দেখার সাথে সাথে অ্যান্সার করা শুরু করবে, এবং 40 মিনিট টার্গেট থাকবে, যত দ্রুত সম্ভব প্রথমে যেগুলো পারো সেগুলো কভার করে ফেলা যায়। এর পরের যে সময়টুকু থাকবে ওই সময়টাতে তুমি দেখবা যেগুলো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে আস্তে ধীরে লিখে আসতে পারবা। এমসিকিউ এর জন্যও একই জিনিস। আমরা অনেক সময় দেখা যায় এমসিকিউতে সহজ প্রশ্ন নিয়ে পড়ে আসি অনেকক্ষণ, দেখা যায় একই জিনিস বারবার ক্যালকুলেট করছি, লাস্টের দিকে প্রশ্ন সলভ করার জন্য হয়তো আর বেশি সময় নাই। তো এরকমটা করা যাবে না। এখানেও একই জিনিস যে আমাদের 25টা এমসিকিউ যেহেতু থাকছে, আমাদের হাতে সময় থাকে কতক্ষণ? 25 মিনিট করে সময় থাকে। তো 25 মিনিট যদি সময় থাকে, তুমি প্রথমে যে 5 মিনিট সময় পাচ্ছ, প্রথমে 5 মিনিট সময়ে সবগুলা প্রশ্ন একবার স্কিম থ্রু করো, পুরাটা প্রশ্ন একবার একটু দেখে যাও, এবং যেগুলো প্রথম দেখায় পারবা, যেগুলো একদম ধরো এক কথায় প্রশ্ন উত্তর মতন, সেইগুলা দাগাতে যাও। তুমি দেখবা প্রথম 5 মিনিটে যদি সবগুলো প্রশ্ন একবার দেখা হয়ে যায় এবং সহজ প্রশ্নগুলো তুমি দাগায় ফেলো, তাহলে এইটা কিন্তু আর ভুল করার চান্স নাই যে কঠিন প্রশ্নগুলা ভাই আমি সহজ প্রশ্নগুলা দেখি নাই বা সহজ প্রশ্নগুলা মিস করে আসছি, ওই
সুযোগটা আর থাকবে না। তো এই জন্যে প্রথম 5 মিনিট, এই প্রথম 5 মিনিটে দেখবা আমাদের অ্যাটলিস্ট 10টা প্রশ্ন খুবই ইজি থাকে। এই 10টা প্রশ্ন প্রথম 5 মিনিটে যদি কভার করে ফেলতে পারো, পরে হাতে থাকে আর 15টা প্রশ্ন। এই 15টা প্রশ্ন সলভ করার জন্য 20 মিনিট তখন তুমি সময় পাচ্ছ। যদি কঠিন থাকে তখন আস্তে ধীরে সেগুলা কিন্তু সময় নিয়ে চিন্তাভাবনা করে বারবার ক্যালকুলেশন করে মিলাতে পারবা। ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি তোমাদেরকে এই যে স্লাইড ইয়ার যে লিঙ্কটা, স্প্রেডশিটের যে লিঙ্কটা, এটা তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু পরে দিয়ে দিচ্ছি। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সেখানে ডেসক্রিপশনেও পেয়ে যাবা। ওকে অপূর্ব, ফাইনাল। তো এটাই আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, তোমরা কখনো ধরো যে অনেকে এই জিনিসটা চিন্তা করো যে আমি সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সারই করবো না, আমি ভৌত আলোক বিজ্ঞান থেকে অ্যান্সারই করবো না, বা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে অ্যান্সারই করবো না, এরকম ধরো যে সিদ্ধান্তে রিজিড থাকো। এরকমভাবে কিন্তু এরকম রিজিড থেকে কিন্তু পরীক্ষার হলে যাবে না। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি খুব ভালো করে ধরো চলতরিৎ পড়ে গেছো, কিন্তু আমি তোমার বলতেছি চলতরিৎ থেকে আমি তোমার এমন একটা সার্কিট দিয়ে দিব যেটা তুমি অ্যান্সার করতে পারবা না, এটা সম্ভব। তো এরকম হইতে পারে যে তুমি একটা অধ্যায় খুব ভালো করে পড়ে গেছো, বাট ওই অধ্যায় থেকে এমন একটা কোশ্চেন আসছে যেটা তোমার কাছে একটু কঠিন হয়ে গেছে। এখন তুমি কি করতেছো, যেহেতু তুমি ওই অধ্যায়টা পড়ে আসছো, তুমি চেষ্টা করতেছো ওইটাই তোমার অ্যান্সার করে যাইতে হবে। কিন্তু দেখা গেলো তুমি সেমিকন্ডাক্টর ধরো পড়ে আসনি, বা সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সার করবো না এরকম একটা মন মানসিকতা নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকছো, কিন্তু সেখানে সেমিকন্ডাক্টর থেকে এমন একটা কোশ্চেন আসলো, ধরো গতে অ্যান্সার মানে এইভাবে বের করতে হবে যে IE = IC + IB। তো IB দেওয়া আছে, আই দেওয়া আছে, তোমাকে IC বের করতে বললো, প্রবাহ মানে কালেক্টরের প্রবাহ, সংগ্রাহকের প্রবাহ বের করতে বললো। তো এই কোশ্চেনটাতে ধরো 3 মার্ক। অথবা ঘতে বললো যে বিভব বিবর্ধন হবে কিনা, অর্থাৎ প্রবাহ মানে আমাদের অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করবে কিনা, যেভাবে আমরা প্রবাহ মানে ভোল্টেজ বিবর্ধন বা প্রবাহ বিবর্ধনের হিসাব নিকাশগুলো করি। তো এরকম খুব সহজ কোশ্চেন আসলো, যেটা তোমার একেবারে করা কোশ্চেন, যেটা ক্লাসে করানো কোশ্চেন, হুবহু সেরকম একটা কোশ্চেন তুলে দিল। কারণ তুমি একটা রিজিড মন মানসিকতা নিয়ে আসছো যে তুমি সেমিকন্ডাক্টর থেকে অ্যান্সারই করবে না, তাহলে তখন কিন্তু তোমার লস হয়ে যাবে। তুমি যা পড়ে গেছো, তুমি যা পড়ছো, অবশ্যই যে সেই জিনিসগুলা পড়ে রিভিশন দিয়ে পরীক্ষার হলে ঢুকবা। এবার পরীক্ষার হলে কোশ্চেনের অবস্থা বুঝে কোন পাসটা করলে তোমার ভালো হয় সেটা তুমি ওইখানে বসে ডিসিশন নিবা। সেটা তুমি আগে থেকে একটা রিজিড ডিসিশন নিয়ে কিন্তু তুমি পরীক্ষার হলে যাবা না। এটা কিন্তু অনেক সময় দেখা যায় কি, ধরো যে অধ্যায়টা আমরা খুব ভালো করে পড়ে আসছি, সেই অধ্যায়টা থেকে এমন একটা কোশ্চেন দিচ্ছে যেটা পারি নাই, কিন্তু যে অধ্যায়টা একটু ভয়ে পড়ে আসছি, যে অধ্যায়টা থেকে খুব বেশি ভালো প্রিপারেশন নিইনি, ওইখান থেকে এমন একটা সহজ কোশ্চেন আসছে, ধরো আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তোমার কাল দীর্ঘায়নের একটা প্রশ্ন আসছে যে মহাকাশ থেকে ঘুরে আসলো, তার বয়স কত হবে, এই টাইপের একটা কোশ্চেন আসছে। তো এটা তো জাস্ট সূত্র দিয়ে করে ফেলা যায়। তো এই কারণে মানে তুমি যা পড়ে গেছো অবশ্যই তাই রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাবা, এরকম রিজিড মন মানসিকতা নিয়ে যাবা না। ঠিক আছে? তো এই তো ছিল লাস্ট কথা। আর অপার কিছু বললে বলুক। তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালোই হবে। ফিজিক্সে আমরা 3 জন মিলে চেষ্টা করেছি তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। 24 ব্যাচের স্টুডেন্টসরা এমনিতেই কম সময় পেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তো এটার কারণে আসলে আমি বলবো যে এখন থেকেই তোমরা ভিকটিম রোলে নিজেদেরকে চিন্তা করবা না যে আমরা কম সময় পাইছি, আমরা পড়তে পারি নাই, যে কারণে আমাদের পরীক্ষা খারাপ হচ্ছে। যা হচ্ছে সবার জন্যই হচ্ছে। এখন নতুন উদ্যমে আসলে শুরু করো। আর তোমাদের জন্য সামনে অ্যাডমিশনেও আমরা কিন্তু সেভাবেই প্রস্তুত থাকবো, কারণ যেহেতু তোমাদের একটা ঘাটতি তুলনামূলক আছে, বিগত বছরগুলোর সাপেক্ষে চিন্তা করলে তারা একটু বেশি সময় ধরে পড়তে পারছে, তাদের পড়াটা একটু বেশি সময় ধরে পড়া মিন্স কি, তার মধ্যে গেঁথে যাওয়ার একটা ব্যাপার আছে পড়াটা। তোমাদের ব্যাচের ক্ষেত্রে হয়তো অনেকেরই এখনও এই জিনিসটা হয় নাই। তো সেই কারণে কিন্তু আমরা আমাদের ভার্সিটি ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলোর কোর্স প্ল্যানগুলোও সেভাবে পরবর্তী ধাপে রেডি করতেছি। তোমরা জেনে থাকবা যে ভার্সিটি ব্যাচেও কিন্তু আমরা 2 ধাপে ক্লাস অ্যারেঞ্জ করতেছি, জাস্ট 24 ব্যাচের জন্যই। আগের ব্যাচগুলা 3 বছর যে ভার্সিটি অ্যাডমিশন আমরা প্রোগ্রাম পড়াইছিলাম, তখন কিন্তু কখনোই 2 ধাপে ক্লাস নেই। এবার আমাদের চিন্তা হলো যে না, আমরা এমসিকিউর জন্য একটা ডেডিকেটেড ক্লাস নিব, সিকিউর জন্য একটা ডেডিকেটেড, সিকিউ মিনস হচ্ছে তখনকার রিটেনের জন্য একটা ডেডিকেটেড আলাদা ক্লাস নিব, সো দ্যাট হচ্ছে গ্যাপটা ফিল আপ হয়ে যায়। কারণ তোমাদের অনেকেরই ওই একটা গ্যাপ হয়তো আছে। তবে চেষ্টা করবা এই এইচএসসি সময়টাতে যতটুকু বেশি পড়ে নেওয়া যায়, কারণ সামনে তুমি যেই টার্গেটেই যাও না কেন, এই এইচএসসির পড়াটার পরে কিন্তু তোমাদের পরের ধাপটা কিন্তু মোরলেস প্র্যাকটিসের ধাপ। তখন কিন্তু হয়তো এই সূত্রগুলা পারো কি না, সূত্রগুলা এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না, এই যে সূত্র এই হচ্ছে এইভাবে ঘুরে দিতে পারে। আমাদের পড়ানোর প্যাটার্নটা কিন্তু তখন একটু অনেকটা ওই রকম হয়ে যাবে। তাও আমরা এবার একটু অ্যাডজাস্ট করব, যে যেহেতু স্টুডেন্টসদের একটা গ্যাপ আছে, যে কিভাবে আসলে এই পিছিয়ে পড়া স্টুডেন্টসদেরকে নিয়েও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো কোনো চিন্তার কারণ নাই, যেরকমই হোক এইচএসসি পরীক্ষা সবার জন্য একই হচ্ছে। কখনো ভাবিও না যে তোমারই বুঝি সবচেয়ে খারাপ হচ্ছে,
দেখবা যে অনেক ভালো স্টুডেন্টসদেরও কোনো না কোনো কারণে এইচএসসি পরীক্ষার তুলনামূলক একটু এদিক সেদিক 19-20 হইতেই পারে। এটা একদম ঘাবড়ে যাওয়ার মতন কিছু না। আর অ্যাডমিশনে অবশ্যই রিকাভার করা যায়, ব্যাকআপ নেওয়া যায়। আমি যদি আমাদের ব্যাচের আমার ফ্রেন্ড ছিল সৌমের নাম, তো ও বুয়েটে, আগে বুয়েটের পজিশন পরে বলি, আগে ওর এইচএসসির ব্যাপারটা বলি। ওর সময় ইংলিশ এবং আইসিটিতে ওর হচ্ছে A+ মিস গেছিল। তো মানে এইচএসসি যখন রেজাল্ট দেয়, তো ইংলিশ এবং আইসিটি এগুলো তো আগে হয়ে গেছে, এগুলোর মিস গেছিল। তখন কিন্তু বুয়েটেরও সার্কুলার দেয় নাই। আর আমাদের সময়গুলোতে কিন্তু বুয়েটের সার্কুলারের ক্ষেত্রে এই মিস গেছে কিনা, ইংলিশে মিস গেছে কিনা, এগুলো অনেক বেশি ম্যাটার করতো। তো ও ব্যাপারটা ছিল এরকম যে ও এরপরে অ্যাডমিশনের জন্য মানে কোচিংয়ে যে আসবে, এমনিতে তো ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছিল, কিন্তু এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে এরপরে যে ও অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংয়ে আসবে এইরকম মন মানসিকতাই ছিল না, মনোবলটাই ভেঙে গেছে ইংলিশ এবং আইসিটি দুইটাতে মিস যাওয়ার পরে। তারপর হচ্ছে ও সাহস নিয়ে পরবর্তীতে বিভিন্ন আমাদের থেকে বা বিভিন্ন জন থেকে মোটিভেশন নিয়ে ও আবার চিন্তা করলো যে না, আমি কন্টিনিউ করি অ্যান্ড পরবর্তীতে কিন্তু সে কন্টিনিউ করছে। বুয়েট অ্যাডমিশন টেস্ট আমাদের সাথে পড়াশোনা করছে এবং গেস হোয়াট, ওর বুয়েটে পজিশন আমি ভুলে গেছি 33 না 34 এরকম ছিল। তো তুমি চিন্তা করো যে ছেলেটার ইংলিশ আইসিটি দুইটাতে A+ মিস ছিল, যে ছেলেটা নিজেও জানতো না যে সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে কিনা, তার এরকম একটা স্টোরি। আবার আমারই একটা স্টুডেন্টের কথা বলি, 18 ব্যাচের, আমার কাছে তখন সে আমরা যে পার্সোনাল যে ব্যাচ পড়াতাম সেখানে পড়তো। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল, ওকে আমি পড়ানোর সময়ই আমি ধরে রাখছিলাম যে বুয়েটে আর কারো হোক না হোক ওর হবে। তো ও ঢাকা কলেজে ছিল। তো ওর এইচএসসিতে আনফর্চুনেটলি A+ও আসে নাই, 4.93 এরকম একটা রেজাল্ট আসছিল। মানে 4টা বিষয়ে ওর A+ মিস গেছিলো এরকম কিছু একটা। মানে জিপিএ 5 যে একটা পূর্ণাঙ্গভাবে আসে, সেই জিপিএ 5ও আসে নাই। জিপিএ 5 আসে নাই, আমি তারপরে ওকে বলছি না তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কন্টিনিউ করো। ও সত্যি কথা আমার কথা মতোই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল। মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য ওর মানে অন্যান্য জায়গা থেকে কোনো ইন্সপিরেশন ছিল না। আমিই বলছি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পারফেক্ট, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। তো পরবর্তীতে কি হলো, ও বুয়েটে তো চান্স পাইছে আলহামদুলিল্লাহ, আইপি ডিপার্টমেন্ট থেকে, এই যে এবার পড়াশোনা করে বের হলো। তো এই যে এরকম গল্প কিন্তু অহরহ আছে, তোমাদের ব্যাচেও কিন্তু এরকম গল্প আছে। তো তোমাদেরকে এই দুইটা গল্প শোনানোর অর্থ এটাই যে এইচএসসির পরপরই অনেকে হাল ছেড়ে দাও, মানে মন মানসিকতা ভেঙে যায় এবং মানে থাকে না যে পড়াশোনা যে আমি চালায় যাব বা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে যাব বা যেই টার্গেটেরই হোক না কেন সেই টার্গেটটা আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারবো, এই কনফিডেন্সটা থাকে না। জাস্ট দাঁতে দাঁত কামড় দিয়ে এই কনফিডেন্সটা শেষ পর্যন্ত ধরে রাখো, দেখবা তোমার গল্পটা ওপরের বার হয়তো আমরা বলতেছি যে গত বছর এরকম একটা স্টুডেন্টের এই ঘটনাটা হয়েছে। আর এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, এমন না যে একদম ধরে ধরে বলতে হয়। তো তোমাদের থেকেও এরকম গল্প তৈরি হোক, এই জিনিসটাই চাই। সবার জন্য শুভকামনা থাকবে, ভালো করে ফিজিক্স পরীক্ষা দিয়ে আসো, ফিজিক্স সেকেন্ড পেপার একটা কোপ দিয়ে আসো সবাই ইনশাল্লাহ। দোয়া থাকবে সবার জন্য। ওকে।